গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার দেখানো হলো মামুন জিয়া সহ সাবেক 6 পুলিশ ও সেনা কর্মকর্তাকে। 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশের সুযোগ রেখে ট্রাইব্যুনাল সংশোধনী উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন হতে পারে ডিজিটাল নিরাপত্তা অধ্যাদেশ সহিতকরণ। দিনে রাতে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যাত্রাবাড়ির হানি ফ্লাইওভার। ভেঙে ফেলা ছাড়া বিকল্প দেখছে না সিটি কর্পোরেশন। অফিস যদি হয় 9টায়, বেরোতে হয় 7টায়, নাহলে অফিস ধরা যায় না। এই রাস্তায় যানজট থাকে কন্টিনিউ। নোয়াখালী থেকে এখানে আসতে লাগে 2 ঘন্টা, কিন্তু ঢাকা ঢুকতে লাগে 2 ঘন্টা। সহায়তা নিয়েও গ্রাহক সেবার মান বাড়াতে পারছে না কয়েকটি দুর্বল ব্যাংক। পরিস্থিতি উত্তরণে ভিন্ন কৌশল নিতে চান গভর্নর। ছাত্র জনতার আন্দোলনে আহত মুরাদকে নেওয়া হচ্ছে থাইল্যান্ডে। হাত পা সচলের জন্য দেয়া হবে রোবোটিক ফিজিওথেরাপি। 19 ডিসেম্বরের মধ্যে সাবেক আইজিপি মামুন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 জনের বিষয়ে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় সাবেক আইজিপি মামুন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 6 জনকে জুলাই-আগস্ট গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আরও 2 জনকে আগেই গ্রেফতার দেখানো হয়। সকালেই প্রিজন ভ্যানে কেরানীগঞ্জ আর কাশিমপুর থানা থেকে আসামিদের আনা হয় ট্রাইব্যুনালে। এ সময় আদালত প্রাঙ্গণে ছিল কঠোর নিরাপত্তা। আসামিরা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমাতে বিভিন্ন সময় তারা মিছিলে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, এমন অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই-আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। দর্শক, আদালত প্রাঙ্গণে রয়েছেন আমার সহকর্মী লাভলি বিথি। সরাসরি জেনে নেব তার কাছ থেকে। বিথি, 8 কর্মকর্তাকে তো আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হলো। মামলার পরবর্তী পদক্ষেপগুলোর সম্পর্কে আমাদেরকে জানাবেন। ইশরাত, শুনানি শেষ হওয়ার পর 19 নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতারি থাকবেন এই 8 জন, সেই নির্দেশ দিয়েছেন কিন্তু আদালত। একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে যে 8 জনকে আদালতে তোলা হয়েছিল, সে 8 জনের প্রত্যেকের কর্মকাণ্ড কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু চিফ প্রসিকিউটর তুলে ধরেছেন এবং সাবেক আইজিপিকে বলেছেন, যেহেতু উনি ওই সময় পুলিশের মহাপরিদর্শক ছিলেন, সারা বাংলাদেশে যে গণহত্যা চলেছে তার সুপ্রিম কমান্ডার হচ্ছেন তিনি নির্দেশদাতা ছিলেন। এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কিন্তু বলেছেন বাংলাদেশের কসাই বলে কিন্তু অভিহিত করেছেন আদালতের সামনে। অর্থাৎ শুধুমাত্র গণহত্যার ইন্ধন দাতা বলেই তিনি মন্তব্য করেননি। এর আগে গত 15 বছরে যে গুম, পৈশাচিক হত্যা, বিভিন্ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তার জনক বলেও কিন্তু মন্তব্য করেছেন, আদালতের সামনে তুলে ধরেছেন। এছাড়া আদালতের সামনে কিন্তু ওভারঅল যে 8 জন ছিল তাদের প্রত্যেকের কর্মকাণ্ড তুলে ধরে কিন্তু চিফ প্রসিকিউটর একটি মন্তব্যও করেছেন যে তারা এমন অপরাধ করেছে যে তাদের অপরাধ স্বয়ং শয়তান করতেও ভয় পাবে। তবে বিচারের ইস্যু নিয়েও কিন্তু তিনি বলেছেন যে এই বিচার প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানদণ্ড মেনেই করা হবে এবং গোটা দুনিয়া দেখবে যে এই বিচার আসলে ন্যায়সঙ্গত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে 8 জন আসামি, আমরা কিন্তু পুরো 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কিন্তু আমরা প্রায় প্রতিদিনই কিন্তু দেখেছি যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সে আন্দোলন দমাতে কিন্তু তাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা যে ভিডিও দেখেছি, তথ্য পেয়েছি যে তাদের পৈশাচিক
যে কর্মকাণ্ড নৃশংসতার ছবি কিন্তু আমরা দেখেছি এবং আদালত কিন্তু এটি দেখে কিন্তু বলেছেন যে আসলে এই যে পৈশাচিক কর্মকাণ্ড তারা চালিয়েছে এর জন্য তারা আসলে হতবাক। ইশরাত, ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ সংক্রান্ত প্রস্তাবের খসড়া আজ উঠছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এই প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে। সকাল 11টায় শুরু হয়েছে এই বৈঠক। এর আগে মঙ্গলবারই এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংশোধন শেষে এই আইনে 2টি উপধারা সংযুক্ত হতে পারে। এসব সংশোধনী কার্যকর হলে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কার্যকরী ও আইনি ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। রাখা হতে পারে বিচারকদের সুপারিশ করার বিধানও। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কথা আইনে উল্লেখ না রাখা হলেও এই সংশোধনীর পরে আওয়ামী লীগের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাবে সে বিষয়ে জানা যাবে। আইন উপদেষ্টা জানিয়েছেন, আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদন করা হলে আগামীকাল থেকে আইনটি কার্যকর হতে পারে। দর্শক, সচিবালয়ে রয়েছেন আমার সহকর্মী আলমগীর স্বপন। সরাসরি যেতে চাই তার কাছে। স্বপন, বেশ খানিকটা সময় তো গেল বৈঠক শুরু হয়েছে, এখন বৈঠকটি কোন পর্যায়ে রয়েছে আমাদেরকে জানাবেন এবং ভেতরের কোনো খবর আপনি জানতে পারলেন কিনা? ইসরাত, উপদেষ্টা পরিষদের যে বৈঠক সেটি এখনো চলছে। 11টা থেকে সেই বৈঠকটি শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই খবর নিয়েছি যে না, বৈঠকটি এখনো চলছে। এই বৈঠকে গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশটি উঠছে সেটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধ্যাদেশ। তো আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে সরকার ছিল তাদের মন্ত্রী, এমপি প্লাস প্রশাসনের যারা সংশ্লিষ্ট তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি কিন্তু দাবি ছিল গণহত্যার অভিযোগে আপনার আওয়ামী লীগ যে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের দাবি ছিল। তো এরই অংশ হিসেবে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংশোধন করা হচ্ছে এবং সেই সংশোধনের খসড়া অধ্যাদেশ সেটি আজকে এই উপদেষ্টা পরিষদ বৈঠকে আলোচিত হচ্ছে এবং সেখানে যেটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক তাদেরকে একটি ক্ষমতা দেওয়া হবে। কোনো দল, রাজনৈতিক দল যদি অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাহলে তাদের শাস্তির সুপারিশ করতে পারবে বিচারকরা এবং আসলে সেই সুপারিশ বাস্তবায়ন করবে সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর পাশাপাশি নির্বাচন কমিশনের যে গণপ্রতিনিধিত্ব আদেশ আছে যার মাধ্যমে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে, সেখানেও এর একটি থাকবে, মানে সেখানেও এটা যুক্ত করা থাকবে। ওর নির্বাচন কমিশনও এক ধরনের ক্ষমতা এক্ষেত্রে পাবে। তো বৈঠকটি এখনো চলছে। আর আজকে প্রথম অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর প্রথম কিন্তু এই সচিবালয়ে আপনার উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। সেই বৈঠকটা এই জন্য দীর্ঘক্ষণ ধরে হচ্ছে। প্রধান উপদেষ্টা, মন্ত্রী, উপদেষ্টাদের সাথে বৈঠকের পাশাপাশি যারা সচিব তাদের সাথে আলাদাভাবে বৈঠক করতে পারেন। আমরা জেনেছি যে তিনি বিকাল 3টা, 3:30, 4টা পর্যন্ত তিনি এখানে অবস্থান করবেন আমরা জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে আমরা যে প্রেস সচিব শফিকুল আলম তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি জানিয়েছেন যে তাদের একটা নির্দিষ্ট ব্রিফিং আছে 6টায়। এর আগেও যদি তাদের কথা বলার অনুমতি পান তাহলে তারা এখানেও কথা বলতে পারেন। তো আমরা আসলে অপেক্ষায় আছি আর কি সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদ বৈঠকে জানার জন্য। ইসরাত, ধন্যবাদ আপনাকে স্বপন। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 27 নভেম্বর দিন ধার্য করেছে আদালত। আজ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। আদালতে হাজির ছিলেন আসামি আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশাররফ হোসেন। আসামি পক্ষের আইনজীবী জানান, গত 5 অক্টোবর আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের কথা ছিল। সেদিন 7 জন আসামি পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার অন্যতম 2 আসামি বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী। শুনানির জন্য প্রস্তুত ছিলেন দুদকের আইনজীবীও। কিন্তু বিচারক মামলা শুনতে আগামী 20 নভেম্বর মানে আজ দিন ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবী জানান, সব নিয়ম মেনেই বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা আহরণে টেন্ডার কাজ সম্পন্ন করা হয়। শুধুমাত্র রাজনীতি থেকে দূরে রাখতে 111 সরকার বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা করে। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় এসেই আদালতকে প্রভাবিত করে মামলা থেকে তার নাম প্রত্যাহার করিয়ে নেয়। আর প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়া ও বিএনপি নেতাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করতে থাকে, যার কারণে এতদিন পরও মামলার অভিযোগ গঠন করতে পারেনি। উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এছাড়াও মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর ও উত্তরা পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনুকে। সকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ডিবি পুলিশ তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। মামলা সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় 40 জনের নাম উল্লেখ করে মামলা করেন। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে রাস্তা অবরোধ করেছে অটোরিকশা চালকরা। সেখানে থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, কি চান অটোরিকশা চালকরা এবং এভাবে রাস্তা বন্ধ করায় নিশ্চয়ই চলাচলকারীদেরও নানা ভোগান্তির চিত্র আপনি দেখছেন, সেই ব্যাপারে আমাদেরকে জানাবেন। ইশরাত, মূলত আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনের যে 4 রাস্তার মোড়, সেই মোড়টিতে অবস্থান নিয়ে এই যারা অটোরিকশা চালক তারা অবস্থান নিয়েছে। তবে রাস্তার চলাচলের অর্থাৎ অটোরিকশা বাদে অন্যান্য যে গাড়িগুলো চলছে সেই গাড়িগুলো চলাচল করতে দেয়া হচ্ছে। শুধুমাত্র অটোরিকশা যারা, তারা প্রতিবাদের অংশ হিসাবে এই রাস্তাটি অর্থাৎ 4 রাস্তার মোড়টিতে অবস্থান নিয়েছেন এবং পাশ দিয়ে যাতায়াতের জন্য যেন যে কোনো সিএনজি বা প্রাইভেট কার বা অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো যেন চলতে পারে সেই জায়গাটি, সেই পথটি তারা করে দিচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে এই অটোরিকশার কারণে, অর্থাৎ অনেকেই এমন আছেন যারা শারীরিকভাবে অসুস্থ, প্রতিবন্ধী, তারাও কিন্তু এই অটোরিকশার কারণে তাদের যে রুটি রুজি সেই রুটি রুজির জায়গাটি করতে পেরেছেন। কিন্তু হঠাৎ করে যদি এসে এই অটোরিকশাটি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা এক বিশাল ভোগান্তির মধ্যে পড়বেন, অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়বেন। সেই জায়গা থেকে মূলত তাদের এই প্রতিবাদ। তারা বলছেন যে অটোরিকশার চলাচলের যে বিধিনিষেধ সেটি একটি তাদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের ব্যবস্থা করে তারপরে এই সিদ্ধান্তটি বাস্তবায়নের কথা বলছেন, অথবা এই অটোরিকশাগুলোকে মডিফাই করে অন্যভাবে চালানো যায় কিনা সেটি বিবেচনায় নিয়ে আসার কথা বলছেন। এবং তারা বলছেন যে হাইকোর্টের যে সিদ্ধান্ত, অর্থাৎ অটোরিকশাগুলো কিন্তু সকাল থেকে অলিগলিগুলোতে চলছিল, কিন্তু হঠাৎ করে আইবি অর্থাৎ মেট্রো রেলের যে স্টেশন রয়েছে আগারগাঁওয়ে, সেইখান থেকে যখন পুলিশ এই অটোরিকশাগুলোকে সরিয়ে দেয় বা আটক করার চেষ্টা করে, তখনই কিন্তু সবাই একজোট হয়ে প্রতিবাদ স্বরূপ এই জায়গাটিতে অর্থাৎ নির্বাচন কমিশনের যে ভবন সেই জায়গাটিতে এসে প্রতিবাদ করছেন এবং অটোরিকশা চলাচল বন্ধ করে দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত তারা বলছেন যে এই সিদ্ধান্তের পরিবর্তন আসবে না, তাদেরকে হয়রানি বন্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই যে তাদের অবস্থান, তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের জায়গাটি চলতে থাকবে। জি, ধন্যবাদ আপনাকে সবুজ। এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। প্রায় 2.5 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে তারা। তাদের দাবি, বিকল্প ব্যবস্থা না করে এই রিকশা বন্ধ করা যাবে না। লাখ লাখ রিকশা শ্রমিক আর মেরামত শ্রমিকরা এতে করে কর্ম হারাবে বলেও শঙ্কা তাদের। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল চেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ এসে তাদের সরে যাওয়ার অনুরোধ করলে পুলিশের সাথে বাকবিতণ্ডা শুরু হয় বিক্ষোভকারীদের। এক পর্যায়ে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2.5 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সহপাঠী মৃত্যুর প্রতিবাদে ব্লকেট কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে 53তম ব্যাচের শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে। পরে তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে 8 দফা দাবি জানিয়ে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল দিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে ডেইরি গেটে এসে শেষ করেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে অবস্থান নিয়ে 8 দফা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি অনুরোধ জানান। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দেয় মার্কেটিং বিভাগের ছাত্রী আফসানা করিম রাচিকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন তাকে চিকিৎসক।
অনেকটাই অকেজো রাজধানীর হানিফ ফ্লাইওভার। অনিয়ম, অবহেলা আর গাড়ির অতিরিক্ত চাপে ঘন্টার পর ঘন্টা যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। টোল দিয়ে সহজ যাতায়াত নিশ্চিত করতে যে ফ্লাইওভার বানানো হয়েছিল তা এখন মাথা ব্যথার কারণ। সিটি কর্পোরেশনও বলছে রীতিমতো বোঝা হানিফ ফ্লাইওভার। আরিফুর রহমান সবুজের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন শাহরিয়ার কবির, সৈকত ও রাকিবুল ইসলাম। সপ্তাহের প্রথম কর্মদিবস সকাল ৯টা। হানিফ ফ্লাইওভারের প্রবেশপথ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে যতদূর চোখ যায় দেখা মিলবে শুধু যানবাহনের সারি, কখনো কখনো যা ছাড়িয়ে যায় সাইনবোর্ড পর্যন্ত। শুধু রোববার নয়, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে যারা হানিফ ফ্লাইওভার হয়ে রাজধানীতে প্রবেশ করেন তাদের প্রতিদিনের সকালটা হয় এমন ভোগান্তির। ঘন্টার পর ঘন্টা কেটে যায় যানজটে। আপনার অফিস যদি হয় ৯টায়, বেরোতে হয় ৭টায়, নাহলে অফিস ধরা যায় না। ট্রাফিকটা যদি আরেকটু ভালো করে নিয়ন্ত্রণ করা হতো তাহলে এত সকালবেলা এখানে এরকম জ্যাম থাকার কথা না। নামার যে বিষয়টা আর উঠার বিষয়টা, এটার সাথে আমার মনে হয় সামঞ্জস্যপূর্ণ হয় নাই। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট ৪ লেনের মহাসড়কের গাড়ি ফ্লাইওভারের মুখে এসে হয়ে যায় ২ লেন। এতে টোল ব্রিজের মুখে তৈরি হয় বিশাল জটলা। আবার এখানেও ওঠানামা করে যাত্রী। লোকাল যাত্রীগুলো উঠায়, এই কারণে যে রাস্তার সাইডে যে গাড়িগুলো খারাপ করে রাখে, এই জন্য যাত্রীটা নামানোর পর দেখা যায় যে একটা গাড়ি স্লো হলো, এটার পিছনে আরেকটা স্লো হলো, এভাবেই ট্রেলটা বেড়ে যায়। দীর্ঘ যানজট ঠেলে ফ্লাইওভারে ওঠার পর কয়েক মিনিটে আবারও আটকে যায় চাকা। এবার ১৮ জেলার গাড়ির সাথে যুক্ত হয় ধুলাইপাড় র্যাম্প ধরে আসা দক্ষিণাঞ্চলের গাড়ি। গাড়ির চাপ প্রচণ্ড বাড়লেও নামার সংকুচিত র্যাম্পে যানবাহনের গতি হয়ে পড়ে আরও স্লোথ। ফ্লাইওভারের উপরেই লাগে ঘণ্টাখানেক। টোল ভাড়া দিয়ে রাস্তা পারাপার হই, কিন্তু এই রাস্তায় যানজট থাকে কন্টিনিউ। ওই যে ঢাকা মেডিকেল দিয়া গাড়িগুলি নামতে পারে না ঠিক মতো। নোয়াখালীর থেকে এখানে আসতে লাগে ২.৫ ঘন্টা, কিন্তু ঢাকা ঢুকতে লাগে ২ ঘন্টা। ডাইনে যাবে ঠিক আছে, কিন্তু তারা বাম লেন নিয়ে লাস্টে গিয়ে ডাইন দিকে মন নেয়, যার কারণে গাড়িগুলো বামের গাড়িগুলো বাঁচাতে পারে না, ডাইনের গাড়িগুলো বাঁচাতে পারে না। নামার পরেও মুক্তি নেই, এখানেই পড়তে হয় লোকাল বাস ঘোরানোর যন্ত্রণায়। রাস্তায় দাঁড়িয়ে বাস প্রতি ৬০ টাকা নিচ্ছেন লাইনম্যান। সিটি কর্পোরেশনের স্লিপ ধরিয়ে টাকা তুলে শৈলী এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান। টার্মিনালের সাথে সংযুক্ত যে গাড়িগুলা, যেমন টার্মিনালে যে কাউন্টার যেগুলো, এখান থেকেও কাউন্টার গাড়িগুলো তো ৬০ টাকা করে নেয়। আগে এটা ৪ কোটি টাকা টেন্ডার হয়েছে, টেন্ডার আনছে, এই টেন্ডারে বলে ১ বছরের কারণে ওনারা কাটবো। এবার নজর দেয়া যাক প্রায় ১১ কিলোমিটারের এই ফ্লাইওভারটির নিচের সড়কের দিকে। এই অংশটির কথাই যদি ধরা হয়, এখানে নিচের যে মিডিয়ানটি রয়েছে সেটি প্রস্থে ১৭ ফুট এবং পাশাপাশি আরও দুটি যে মিডিয়ান রয়েছে সেগুলোর প্রস্থ ৯ ফুট করে ১৮ ফুট। অর্থাৎ একটি রাস্তার যদি ৩৫ ফুটেই এই মিডিয়ান বা পিলারের অংশে চলে যায়, তাহলে যাতায়াতের রাস্তা থাকবে কোথায়? ফলে যেটি হয়েছে, এরকম সার্বক্ষণিক নিচের যে অংশটি রয়েছে সেটিতে লেগে থাকছে ভয়াবহ যানজট। পিলারের কারণে সংকুচিত নিচের সড়ক, যত্রতত্র পার্কিংয়ের পাশাপাশি ছোট ২ লেনের দখল বিভিন্ন পরিবহন কোম্পানির। কিন্তু একটা ব্যানারের গাড়ির মনে করেন কাউন্টার দিব, গাড়ি সামনে এনে রাখবো। এটা আসছিল ওয়াইল মারা, ঠিক আছে, একটা জায়গা কাউন্টার আছে, এরা জায়গা খালি আছে, গাড়ি রাখে। তারারে বারবার অনুরোধ করার পরেও ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন ত্রুটি ছিল নির্মাণে, এর মধ্যেই ধারণ ক্ষমতা হারিয়েছে ফ্লাইওভারটি। যে আমি চাইলে সরু খুঁটির উপরেও কিন্তু আমি ফ্লাইওভার করতে পারতাম, সেটা না করে আসলে এত প্রশস্ত খুঁটিগুলি দেওয়া হয়েছে অনেকটা জেনে বুঝেই, যাতে করে নিচের সড়কটা ব্যবহারে অনুপযোগী থাকে, সবাই বাধ্য হয়ে উপরে উঠে। তো এখন আমরা দেখছি যেহেতু অনেকগুলি ন্যাশনাল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ের অংশ হয়ে গেছে, সে কিন্তু আর এটা হজম করতে পারছে না। আমি মনে করি এটা লাইফ টাইমের আগেই তার যে ধারণ ক্ষমতায় সে কিন্তু পৌঁছে গেছে। পরিচালনা প্রতিষ্ঠান স্বীকার করছে না নির্মাণ ত্রুটি। সিটি কর্পোরেশন বলছে এটি ভেঙে ফেলা ছাড়া বিকল্প নেই। এখন নিচের রাস্তাটা সিটি কর্পোরেশনের এন্ডে কিছু কাজ আছে, ওই কাজগুলা যেগুলা করার কথা ছিল কিংবা করার কথা, ওগুলো যদি না হয় আলটিমেট ওই যে দায়টা আমাদের উপরে চলে আসে যে আমরা নিচের রাস্তা সংকুচিত করে রাখছি ফ্লাইওভার ইউজ করার জন্য। গোড়াতে গলতটা ছিল, এটাই সেটা সাফারিং আপনাকে আরো এটা যদি ভাঙা না হওয়া পর্যন্ত, নতুন আরেকটা নির্মাণ না হওয়া পর্যন্ত সাফারিং ২০১৩ সালে চালু হয় গুলিস্তান যাত্রাবাড়ির উপর দিয়ে নির্মিত হানিফ ফ্লাইওভার। এ পথে এখন স্বস্তির বদলে ভোগান্তি নিত্যসঙ্গী।
আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা কোথাও কার্যকর নেই, এটি সম্মিলিত ব্যর্থতা, এমন মন্তব্য করেছেন গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। নির্বাহী থেকে বিচার বিভাগ পৃথকীকরণের 17 বছর শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, কেবল বিচারকই নয়, রায়ের গুণগত মানও নিশ্চিত করা প্রয়োজন। বিচারকদের মানসিকভাবে ও স্বাধীন হওয়ার প্রয়োজন। এ সময় আইন সংস্কার কমিশনের সদস্য মাজদার হোসেন বলেন, বিচার বিভাগ স্বাধীন বলা হলেও মোটেও তা স্বাধীন নয়। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে প্রশাসন। বিচারকরা প্রশাসনের কোনো কাজে হস্তক্ষেপ করতে পারেন না। সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক, সেটি কোনো রাজনৈতিক দলই চায়নি। ফলশ্রুতিতে বিচার বিভাগের আজকে এই দুরবস্থা। এখনই সঠিক সময় বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করা। affecting the quality of justice. So all out efforts must be made for improvement of the quality of justice. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের করে 7 কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে, এমনটি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানের নাম কি হবে সেটি শিক্ষার্থীরাই ঠিক করবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। এই বক্তব্যের সময় শিক্ষার্থীরা হট্টগোল করলে তিনি জানান, এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরাও কলেজগুলোতে থাকবে। সকালে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা বলেন, 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পড়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান তিনি। জানান, অধিভুক্তি থেকে কলেজগুলোকে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেওয়া যায় সেজন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব অল্প বলে দ্রুত কাজটি শেষ করতে চান উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকার এসে এটিকে বৈধতা দিতে হবে। ঐতিহ্যবাহী কলেজগুলোকে আলাদা করে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে দেওয়া যায়, আমরা একটি বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্র করতে যাচ্ছি সর্বোচ্চ স্তরে, যারা এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে। রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন গঠনের জন্য নবনিযুক্ত 6 সদস্যের অনুসন্ধান কমিটি। আজ সন্ধ্যা 6টায় সাক্ষাৎ করবেন তারা। অনুসন্ধান কমিটির সভাপতিত্ব করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। কমিটিতে সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম, পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম। অল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফেনীতে বন্যায় অসহায় পরিবারকে পুনর্বাসন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনা সহ যারা গণহত্যা চালিয়েছে তাদের অবশ্যই বিচার করতে হবে, তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা জনগণই ঠিক করবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না। একই সাথে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া ঐক্য যেন কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আশা করেন জঞ্জাল সাফ করে দ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। আমরা চেষ্টা করছি তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। হয়তো বা খুব অল্প সময়ের মধ্যেই তিনি বিলাতে যাবেন চিকিৎসার জন্য। দুর্বল 7 ব্যাংকে প্রায় 7,000 কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে সবল 10টি ব্যাংক। এই সহায়তা নিয়েও গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না ব্যাংকগুলো। কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় বেশি তারল্য সংকট। তাদের অভিমত, শুরুতেই সহায়তা পেলে পুনর্গঠন সহজ হতো। বিশ্লেষকরা বলছেন, এসব ব্যাংকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। সংকটে থাকা ব্যাংকের বিষয়ে নতুন কৌশল অবলম্বনের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর্থিক অনিয়ম, দুর্নীতি আর জালিয়াতির কারণে নাজুক অবস্থায় বেশ কয়েকটি ব্যাংক।
পট পরিবর্তনের পর এসব ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ ব্যবস্থায় দেয়া হচ্ছে তারল্য সহায়তাও। এখন পর্যন্ত 7টি দুর্বল ব্যাংকে প্রায় 7,000 কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে সবল 10টি ব্যাংক। তবে এ অর্থ চাহিদার তুলনায় অনেক কম, যে কারণে সহায়তা নিয়েও গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না এসব ব্যাংক। বেশিরভাগ গ্রাহককে ফিরতে হচ্ছে খালি হাতে, না হয় চাহিদার তুলনায় অনেক কম টাকা নিয়ে। বারবার আসতেছি আমরা, চেক ডিজোনার করতেছে, এরা ক্যাশ দিতে পারতেছে না। পরে আসেন, আগামীকাল আসেন, এইরকম ডেট 4 দিন যাবত দিয়ে দিচ্ছে। আমার বোন অসুস্থ, আইসিইউতে আছে, আমার ইমিডিয়েট টাকা দরকার, ওনারা কোনো কথাই শুনতেছে না। ক্যাশ কাউন্টার প্লাস ম্যানেজার কোনো কথাই শুনতেছে না। ডিপিএসটাও জমা দিচ্ছি না, শুধু উঠাই নিয়ে যাচ্ছি, 2,000 5,000 যাই পারি তাই নিয়ে যাচ্ছে। আমার তো দরকার আজকে টাকাই। আতঙ্কিতরা ওনার ওই বক্তব্য থেকে ওনাকে ফিরে গিয়ে কীভাবে করবে এটা একমাত্র উনিই ভালো জানেন। ব্যাংকাররা বলছেন, পর্ষদ পুনর্গঠনের শুরুতেই তারল্য সহায়তা দিলে সংকট এত দীর্ঘ হতো না। ভেঙে ভেঙে না দিয়ে এককালীন সহায়তা দেওয়ার কথাও বলেন তারা। আমরা টাকাটা ভেঙে না পাই, যদি এট এ টাইম পাই, এগুলো এট এ টাইম যদি আমরা গ্যারান্টি পাই, ওই ব্যাংকগুলো থেকে এট এ টাইম 1-2 দিনের ব্যবধানে নিতে পারি, তাহলে ওই দেখা যাবে পরে আমাদের এই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নেওয়া সহায়তার প্রয়োজন নাও হতে পারে। সঙ্গে সঙ্গে অ্যাকশন এবং ডিলেড অ্যাকশনের সঙ্গে পার্থক্যটা ওই জায়গায়, মানুষ কনফিডেন্স পাচ্ছে না, তার মানে দিন দিন আস্থাটা হারিয়ে ফেলছে। এই হারিয়ে ফেলাটাই আমাদেরকে এখন হ্যাংওভার চলতেছে। আমরা যদি নিজেরা 1 সপ্তাহ 1 মাস কন্টিনিউয়াসলি টাকা দিতে পারতাম, তাহলে আর এই প্রবলেমটা আমার ধারণা এরকম হতো না। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকের আস্থা না ফিরলে শুধু অর্থ সহায়তা দিয়ে এসব ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। দুর্বল ব্যাংকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলেও মনে করেন তারা। বোর্ডগুলোর যে আপনি পুনর্গঠন করলেন, বোর্ডের একটা দায়িত্ব দেওয়া উচিত ছিল। যে বোর্ডের পুনর্গঠন করে দেওয়া মানে কি আপনি শুধু মেম্বারদের খালি চেঞ্জ করলেন না, তারা তো একটা রিস্ট্রাকচার প্ল্যান তৈরি করবে তো, তাই না? তো ওদের খালি আমি বোর্ড রিস্ট্রাকচার করে দিলাম, কিন্তু ওরা কোনো প্ল্যান নিয়ে আসলো না, এটাকে রিস্ট্রাকচার করার কোনো পদক্ষেপ নিল না, তাহলে তো কোনো লাভ হলো না। এগুলোর জন্য একটু চিন্তা ভাবনা করা উচিত। আমার মতে একটা কনক্রিট একটা এক্সিট পলিসি করা উচিত। ব্যাংকের অভিভাবক হিসেবে ব্যাংক রক্ষা এবং আমানতকারীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। তারল্য সহায়তায় কাজ না হওয়ায় বিকল্প কৌশলের কথাও বলেন গভর্নর। সেন্ট্রাল ব্যাংক ইজ এ গার্ডিয়ান ব্যাংক, অবশ্যই সবাইকে রক্ষা করার দায়িত্ব তাদের। কৌশল অবলম্বন করতে যাচ্ছি, কিন্তু এখন বলবো না, এটা আমাদের সেপারেট ইস্যু হবে। হয়তো 1 দিনের মধ্যে আমাদের কাছ থেকে আবার আপনাদেরকে ডাকবো টু অ্যানাউন্স ইনিশিয়েটিভ, কিন্তু এখন বলবো একটা জিনিসই শুধু বলবো, আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা। দুর্বল সব ব্যাংক ঘুরে দাঁড়াবে এবং গ্রাহকরাও তাদের আমানত ফিরে পাবে বলেও আশ্বাস দেন গভর্নর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনে আহত মুরাদ ইসলামকে অবশেষে পাঠানো হলো থাইল্যান্ডে। চিকিৎসকরা জানান, হাত পা পুরোপুরি সচল করতে প্রয়োজন রোবোটিক ফিজিওথেরাপি। দেশে এই চিকিৎসার ব্যবস্থা নেই, সে কারণে থাইল্যান্ডের ভেস্থানি হাসপাতালে পাঠানো হচ্ছে তাকে। 18 জুলাই কাজ শেষে বাসায় ফিরছিলেন গুলশানের ক্যাফেরিওর ম্যানেজার মুরাদ ইসলাম। মিরপুর এলাকায় পুলিশের ছোড়া গুলিতে হন গুরুতর আহত। F404 হয়ে যায় তার গলা। প্রায় 3 মাস নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হলো থাইল্যান্ডে। এই অগ্রগতিতে সন্তুষ্ট পরিবার। স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে আজকে 4 ধরে বিছানায় পড়ে আসছে আর কি। এখন সবার কাছে আমাদের আবদার, আল্লাহ প্রার্থনা করবেন আল্লাহ সুস্থ হয়ে নিয়ে আসতে পারি আমরা। বাঁচালাম, চিকিৎসায় সন্তুষ্ট, আমরা ব্যবস্থাপনায় সন্তুষ্ট। সরকারের মাধ্যমে আমরা মুরাদকে, আমার ছোট ভাইকে থাইল্যান্ডে নিয়ে যাচ্ছে সুচিকিৎসার জন্যে। চিকিৎসকরা জানান, মুরাদের হাত পা পুরোপুরি সচল করতে প্রয়োজন রোবোটিক ফিজিওথেরাপি। দেশে এই চিকিৎসার ব্যবস্থা নেই। তো ওর ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু স্পাইনাল কর্ড নষ্ট হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আসলে এমন একটা অবস্থা, এটা সার্জারির মতো অবস্থাও ছিল না। যেহেতু সার্জারি করা সম্ভব হয়নি এবং ওর যেহেতু এখন হাত পাগুলো অবশ, এটা আমরা ফিজিওথেরাপি, পুনর্বাসন, যেটা আমরা রিহ্যাবিলিটেশন বলি, ফিজিওথেরাপির মাধ্যমে এটা অনেকখানি উন্নতি করা সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানান, আন্দোলনে আহতদের চিকিৎসায় বিদেশ থেকে একাধিক মেডিকেল টিম আনা হয়েছে। যাদের দেশে চিকিৎসা সম্ভব নয়, তাদের পাঠানো হচ্ছে বিদেশে। পাইপলাইনে
আরও 20 জনের মতো আছে যাদের বৈদেশিক সাহায্য, চিকিৎসা এগুলো দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের চিকিৎসা আমাদের দেশে হয়েছে এবং সেটাই যথেষ্ট, কিন্তু কাউকে আরও উন্নত চিকিৎসার জন্য বাইরে আমাদেরকে পাঠাইতে হচ্ছে। বিভিন্ন হসপিটালে এখনও প্রায় হাজারেরও বেশি রুগী ভর্তি আছে। এর মধ্যে মরবিড যে রুগী, যাদেরকে আমাদের বিশেষজ্ঞ টিম, এক্সপার্ট টিম ডিসিশন নিয়েছে যে বাংলাদেশে চিকিৎসা করা এর চেয়ে ভালো চিকিৎসা হয়তো বিদেশে পসিবল হবে, এরকম প্রায় 25 জনের মতো ছিল। তার মধ্যে অলরেডি 5 জন চলে গিয়েছে, আজকেও মুরাদ চলে যাচ্ছে। মুরাদ সহ এখন পর্যন্ত আহত 6 জনকে বিদেশে পাঠানো হয়েছে, আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে, জানান স্বাস্থ্যের ডিজি। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। ক্রিকেটের আচরণবিধি লঙ্ঘনের দায়ে পৃথক ঘটনায় 3 ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি। শাস্তিপ্রাপ্ত ক্রিকেটাররা হলেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজে, নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস এবং ওমানের সুফিয়ান মেহমুদ। জোহান্সবার্গে ভারতের বিপক্ষে শেষ টি-20তে একটি বল ওয়াইড দেয়াকে কেন্দ্র করে আম্পায়ারের উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় প্রোটিয়া পেসার কোয়েটজেকে, যা আচরণবিধি অনুসারে লেভেল 1 অপরাধ বলে উল্লেখ করেছে আইসিসি। সে কারণে 50% ম্যাচ ফি জরিমানা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি ব্রাইক্রফট। স্কটল্যান্ড ওমান ম্যাচে আউট হয়ে আম্পায়ারের দিকে ব্যাট দেখানো ও গ্লাভস ছুঁড়ে ফেলার অভিযোগে স্কট এডওয়ার্ডসের 2টি ডিমেরিট পয়েন্ট এবং 10% ম্যাচ ফি জরিমানা করেছে আইসিসি। একই ম্যাচে শাস্তি পেয়েছেন সুফিয়ানো। আউট করে বুনো উদযাপনের কারণে কাটা পড়েছে ম্যাচ ফির 10%। প্রায় 2 মাস বিরতির পর আজ আবারও মাঠে নামবেন সাকিব আল হাসান। আবুধাবি টি10 লিগের উদ্বোধনী দিনে মাঠে নামবে তার দল বাংলা টাইগার্স। রাত 8:45 সাম্প আর্মির বিপক্ষে লড়বে তারা। গেল সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সব শেষে দেখা গেছে সাকিব আল হাসানকে। এরপর ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টকে বিদায় জানাতে চাইলেও পরিস্থিতির কারণে দেশে আসা হয়নি তার। যে ঘটনার রেশে খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। হতাশা কাটাতে সম্প্রতি ওমরা পালন করেন তিনি। এরপর বাংলা টাইগার্সের হয়ে মাঠে ফিরতে জোর প্রস্তুতি নেন সাকিব আল হাসান। ফ্লাড লাইটের আলোয় ব্যাটিং অনুশীলন, জিম ও ফিটনেস ট্রেনিংয়ে রীতিমতো ঘাম ঝরিয়েছেন তিনি। বাংলা টাইগার্সে তার সতীর্থ আফগান স্পিনার রশিদ খান। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘণ্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।